শুভেচ্ছা দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি টেক শহরের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি রয়েছেন তথ্য প্রযুক্তি বিভাগের সচিব জনাব শীর্ষাদা চৌধুরী। আমরা মূলত আজকে এই অনুষ্ঠানে আলোচনা করব তথ্য প্রযুক্তি বিভাগের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং এই তথ্য প্রযুক্তি বিভাগ পরিবর্তিত পরিস্থিতিতে কোন দিকে যাচ্ছে। কারণ আমরা জানি তথ্য প্রযুক্তি বিভাগ এর যে গন্তব্য, এই গন্তব্যের সাথে বাংলাদেশের তথ্য ও প্রযুক্তিগত উন্নয়নের গন্তব্য মিশে আছে। সাম্প্রতিক সময়ে তথ্য প্রযুক্তি বিভাগের নানা বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন ইস্যুতে দেশ জুড়ে আলোচনা তৈরি হয়েছে, দুর্নীতির খবর এসেছে এবং নানা অনিয়মের খবর আমরা পাচ্ছি। আমরা এইসব নিয়েই সরাসরি এবং খোলামেলা আলোচনা করব। শুরুতেই যে পরিবর্তিত যে পরিস্থিতি, একটা চ্যালেঞ্জিং সময়, এই চ্যালেঞ্জিং সময়ের মধ্যেই আপনাকে তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্ব দেওয়া হলো। আপনি তথ্য প্রযুক্তি বিভাগের কে কেমন দেখলেন? 15 বছর প্লাস একটা যোগ্যদল পাথর, এটাকে অপসারণ করেছে ছাত্র জনতার গণবিপ্লব। রক্তস্নাত এই বিপ্লবে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। এই সরকার এসেই যে বিষয়গুলোর প্রতি সবচেয়ে বেশি জোর দিচ্ছে সেটা হচ্ছে সংস্কারের অন্যতম প্রধান এভিনিউ হচ্ছে আপনার ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। এবং ঠিকই বলেছেন, এই সময়ে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব বা একটা গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব আসলে সত্যিকার অর্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা কনফিডেন্সের ব্যাপার। 15 বছরে আমাদের যে সময়টা পার করেছি, আমরা কিন্তু এগিয়েছি। আমরা ইন্ডাস্ট্রি 4 যেটাকে বলছি, এটাকে টাচ করেছি। কিন্তু টাচ করতে গিয়ে আমাদের যে অবস্থানটা আমাদের সৃষ্টি হয়েছে, এটা কি সত্যিকারে যা আমরা ভিজিবলি দেখতে পাচ্ছি তা, নাকি অন্য কিছু? এটাই এখন স্টক টেক করার ব্যাপার। আমি যোগদানের পরপরই অনেক কিছু আমি অবজার্ভ করেছি এবং আমার সুযোগ্য উপদেষ্টা মহোদয়ের সদয় নির্দেশে আমরা এগিয়ে যাচ্ছি যে জিনিসগুলোকে ডিগ করা, কি হয়েছে এবং আমরা কিভাবে এগোতে পারি। ওনার একটা স্পষ্ট নির্দেশনা, লুক ফরওয়ার্ড, ডোন্ট লুক ব্যাক, বাট ডোন্ট ক্যারি এনি লিগেসি। এটা হচ্ছে তার নির্দেশনা। সে অনুযায়ী আমরা চেষ্টা করছি এখানকার যে দপ্তর সংস্থাগুলো আছে এবং একই সাথে চলমান 21টি প্রকল্প আছে, এই প্রকল্পগুলোতে কি অবস্থা ছিল এবং ওই অবস্থা থেকে উত্তরণ হয়ে আমরা কিভাবে এগোতে পারি, যাতে আমরা যে অবস্থাটা এখন আছি সেটা হচ্ছে আমরা স্টক টেক করছি। আসলে একটা বিশাল ডিপার্টমেন্ট, বিশাল ডিভিশন, অনেকগুলো বড় বড় ডিপার্টমেন্ট আছে ডিভিশনের আওতায়। যেমন ধরেন আপনার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আছে আপনার ডিওআইসিটি, যেটাকে আমরা ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, আছে আপনার হাইটেক পার্ক। এরকম আমার 8টি দপ্তর সংস্থা আছে এবং আমার A2I এর মতো একটা বড় সড়ো প্রজেক্ট আছে, যেটা একসময় অ্যাক্সেস টু ইনফরমেশন ছিল, তারপর অ্যাসপায়ার টু ইনোভেট, এখন এজেন্সি টু ইনোভেটের দিকে ট্রানজিট করছে এই জিনিসগুলো। তো এগুলো আসলে গ্র্যাজুয়ালি আই এম ট্রাইং টু ফাইন্ড আউট যে আসলে এগুলো কি হয়েছে। যেমন ধরেন এখানে বিপুল পরিমাণ বাজেট সবসময় সরকার সংস্থান করত। এই বাজেটের সদ্ব্যবহারটা যদি দেখতে হয়, তাহলে এন্টার প্রকিউরমেন্ট সিস্টেমটাকে আমার অ্যানালিসিস করতে হবে। সো আমি চেষ্টা করছি যে এই প্রকিউরমেন্টটাকে ডিগ আউট করার জন্য। এখন ধরেন প্রকিউরমেন্ট সিস্টেমটা, যেটা আমরা পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট অ্যান্ড রুল মেনে করতে হয়, এক্স্যাক্টলি এটাকে কমপ্লাই করা হয়েছে কিনা, আর যদি হয়েও থাকে এর মধ্যে শস্যের মধ্যে কোনো ভূত ছিল কিনা, এই জিনিসগুলো আমরা ডিগ আউট করার চেষ্টা করছি। আমরা অনেক দূরে গিয়েছি, হয়তো আপনাকে এই সময় কনক্লুসিভ কোনো রিমার্ক আমি করতে পারবো না, তবে নিশ্চিতভাবে এটা বলা যায় যে থিংস ওয়ার নট ইন অর্ডার, যেটাকে আমরা এখন সামনের দিকে এগুলোর জন্য একটা স্টেবল সিচুয়েশন সৃষ্টি করার চেষ্টা করছি এবং এখান থেকে একটা সামনের দিকে দ্রুত পদক্ষেপে এগোতে হবে। কারণ আমাদের বিশ্ব কিন্তু বসে নেই, আমার বাংলাদেশ তাকে ধরতে হবে। বিশ্বের যে উন্নয়নের যে গতিধারা, এই গতিধারাতে যদি আমি অন্ততপক্ষে পেছনেও চলতে চাই, তাহলে কিন্তু দ্রুততার সাথে এগোতে হবে। আমি যদি ডিগ আউট করতে সময় বেশি নিয়ে নেই, সেটা আবার অনেক সমস্যা। কিন্তু আবার ওইটাকে ডিগ আউট করে রেসপন্সিবল লোকদেরকে যদি আইডেন্টিফাই করতে না পারি, ইফ আই ওয়ান্ট টু কন্টিনিউ উইথ দ্য প্রিভিয়াস পিপল, যারা আসলে ওই রেজিমের সাথে এই সমস্ত দুষ্কর্মের সাথে ছিল, আমি বলবো তাদেরকে যদি এগোতে চাই, তারা ডেফিনেটলি আমাকে আসলে সহায়তা ওইভাবে করবে না। তাহলে দুর্নীতির জায়গাগুলো তো
মানে ফাঁকফোকর গুলো তো আপনি চিহ্নিত করতে পারবেন এবং মানে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। ধরা যাক আপনি ওপেন কম্পিটিশনের একটা সুযোগ আছে, এই ওপেন কম্পিটিশনের সুযোগ থাকা মানে হচ্ছে আমি প্রত্যেককে অ্যালাউ করব আমার একটা টেন্ডারিং প্রসেসে পার্টিসিপেট করা। এইটা না করে যদি আমি টার্গেটেড কিছু পিপলকে এই কাজটা করার জন্য ইনভাইট করি বা ইউজিং অ্যানাদার মেথড, ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড, তাহলে এটা একটা সুস্পষ্ট ব্যত্যয়। কারণ যখনই আপনার সুযোগ্য প্রতিযোগীর সংখ্যা থাকবে, যোগ্য প্রতিযোগীর সংখ্যা থাকবে, এই নাম্বার অফ প্রতিযোগী থাকবে, ওই জায়গায় যদি আমি একজনকে টার্গেট করে কাজটা তাকে অফার করি, তখন এটা একটা আসলে ব্যত্যয়, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং রুলের ব্যত্যয়। এই জিনিসগুলোকে আমরা আসলে হাইলাইট করছি এবং এই জিনিসগুলো যাতে কোনোভাবে ব্যত্যয়, বিচ্যুতি, ডেভিয়েশনস না হয় সেগুলোতে আমরা আসলে দৃষ্টি রাখছি। যেই জায়গাগুলোতে ব্যত্যয় হয়েছে এবং যেই জায়গাগুলোতে আমরা অনিয়ম বা দুর্নীতির কথা বলছি, আমি আপনাকে স্পেসিফিক কিছু উদাহরণ দিতে পারি। যেমন আমি কিছুদিন আগে আমরা টেকসই একটা রিপোর্ট করেছি ওরাকল নিয়ে। ওরাকলকে মানে ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড যেটা আপনি বললেন, সরাসরি তাদের কাছ থেকে মানে এই যে সেবাটা কেনা হয়েছে সরাসরি তাদেরকে কাজ দেওয়া হয়েছে। এটা চাইলে বাংলাদেশে ওরাকল ছাড়া অন্য যে কোম্পানিগুলো আছে, তার প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো ছিল, এটা সরাসরি করা হয়নি। আমরা দেখছি যে এখানেই একটা অনিয়মের জায়গা রয়েছে। এবং আমি ডাটা সেন্টারের প্রসঙ্গটা পরে আসি, এখানে আমরা আরো বড় অনিয়ম দেখছি। কিন্তু এই ধরনের অনিয়ম, তার প্রধান মনোপলি দেখি আমরা দেখি যে ইনফো সরকার মতো প্রকল্পগুলোতে মনোপলি করা হয়েছে। ইনফো সরকার প্রকল্পগুলোতে একতরফাভাবে দুটি কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে। হাইটেক পার্কে একতরফাভাবে দুটি কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে। আমরা দেখছি এই যে এই ধরনের মনোপলি হয়েছে। এই মনোপলিগুলো তো সুশাসন এবং মনোপলিগুলো আপনার মানে যেই উদ্দেশ্যে আপনি প্রকল্পগুলো করছেন বা যে উদ্দেশ্যে আপনি এই ডেভেলপমেন্টগুলো করার জন্য প্রকল্পগুলো নিচ্ছেন, সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হচ্ছে না এই মনোপলি করার কারণে। আপনি কি মনে করেন এই মনোপলি করার কারণে আপনারা মানে কাজ আদায় করতে পারেননি? আজ পর্যন্ত হাইটেক পার্ক এখন পর্যন্ত আপনি জানেন ডেভেলপমেন্ট হয়নি। তারপরে এই ইনফো সরকার 3 নিয়ে অনিয়মের প্রশ্ন আসছে, যার সুফল এখনো বাংলাদেশের মানুষ পায়নি। এই জায়গাগুলো আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? ঠিক বলেছেন আপনি যে এটা আসলে গুড গভর্নেন্সের যে আমার ফোকাসটা বা গুড গভর্নেন্সের দিকে যদি আমি এগোতে চাই, তাহলে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো থেকে হয়তো এর আগের এরা অ্যাবসেন্ট ছিল। তো আপনি ইনফো সরকার 3 কথা বলেছেন, আপনি আমাদের ওরাকলের কাজ পাওয়ার কথা বলেছেন। সবগুলো প্রকল্পই 3টা ফেজই অনিয়ম হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে এবং এগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। এখানে কতগুলো আপনারা জানেন, আমাদের একটি এজেন্সি আছে ইমপ্লিমেন্টেশন, একটা ডিভিশন আসলে ইমপ্লিমেন্টেশন মনিটরিং এন্ড ইভালুয়েশন ডিভিশন। তার কাজ হচ্ছে চলমান প্রকল্পগুলোকে ইনডেপথ মনিটরিং করা আর সমাপ্ত প্রকল্পগুলোর ইনডেপথ ইভালুয়েশন করা। এর অ্যাবাভ অল আছে আমাদের বাংলাদেশ সংবিধানের 127 থেকে 132 অনুচ্ছেদ অনুযায়ী কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল ফাংশনস, সিএজি। এই সিএজির ফাংশনসটা আসলে মূলত আনার্থ করার চেষ্টা করে অনিয়মগুলো কোথায় হয়েছে। আমরা আইএমইডি রিপোর্টগুলো দেখছি, আমরা সিএজির রিপোর্টগুলো দেখছি এবং একই সাথে আমাদের টিম করে দেওয়া হয়েছে যে টিমগুলো আসলে আইডেন্টিফাই করবে ব্যত্যয় বিচ্যুতিগুলো কোথায়। আপনি আরেকটি কথা হাইলাইট করেছেন, ইনফো সরকার 3তে যে এজেন্সিগুলো কাজ করেছে, 2টা ইন অ্যাডিশন টু বিটিসিএল, আমাদের যে সরকারের যে প্রতিষ্ঠানটি আছে, এর বাইরে আরো 2টো প্রতিষ্ঠান কাজ করেছে। এই 2টা প্রতিষ্ঠান যে কাজ পেল কিভাবে এবং তারা কাজগুলো কতটুকু করলো, তারা যে কাজ তাকে দেয়া হয়েছে সেই কাজটা তার কাজ কিনা নাকি সে অন্য কাজের জন্য যোগ্য অথচ তাকে এই কাজটা দেওয়া হয়েছে। আমরা বলতে পারি বিটিসিএল তো বলেছি, একটা সামিট কমিউনিকেশন আর একটা হচ্ছে ফাইবার হোম। এই 3টি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে কাজটি করার কথা, কিন্তু পরের যে 2টি প্রতিষ্ঠান এটা কি সার্ভিস নেটওয়ার্কিং এর কাজ করে নাকি বিল্ডিং এর কাজগুলো করে, কনস্ট্রাকশনের কাজগুলো করে, এইগুলো আসলে আমরা দেখছি এবং বেশ কিছু জিনিস আমার হাতে এসছে। এগুলো আসলে এখনো বলার সময় আসেনি, কনক্লুসিভ রিমার্কস দেওয়ার সময় আসেনি, হয়তো সামনের দিকে আমরা পাবো। তবে অনিয়ম যে হয়েছে এটা নিশ্চিত করেই বলা যায়, কারণ অনিয়ম না হলে বাংলাদেশের হার্ড আর্ন মানি, যেগুলো ট্যাক্স পেয়ার্স মানি বলি, এই গরিব জনগোষ্ঠীর কাছ থেকে নেওয়া ট্যাক্স, এই ট্যাক্সের টাকাগুলো ব্যয়, আপনি যদি ডেভেলপমেন্ট পার্টনারের টাকা হয়, এন্ড অফ দ্য ডে উইল হ্যাভ টু পে ব্যাক দ্য মানি অ্যালং উইথ ইন্টারেস্ট। সো এই কথাগুলো যদি আমরা মাথায় রাখি, এটা আসলে জনগণের টাকা, এই হিউজ পরিমাণ জনগণের টাকা এই জায়গায় অ্যালোকেট করা হয়েছে যে আমরা ইনফরমেশন সুপার হাইওয়েতে বহু আগে উঠে গেছি এই চলাটা যাতে মসৃণ হয় সেজন্য। কিন্তু এই কাজ করতে যেয়ে যদি ক্যাপিটাল ফ্লাইট হয়, ব্যত্যয় বিচ্যুতি ঘটে, চর্যবৃত্তির ঘটনাগুলো ঘটে, করাপশনের একটা বড়সড়
এরিয়া হিসাবে এটাকে আইডেন্টিফাইড হয়, তাহলে আসলে আমরা এগোতে পারবো না। সেজন্যই আমরা অনেকগুলো কাজকে স্ট্যাগনেট করে দেওয়া হয়েছে, যেগুলো না হলে এগুলো চলমান আছে। স্ট্যাগনেট করে আমরা চেষ্টা করছি, আইডেন্টিফাই করার চেষ্টা করছি আমরা কোন কোন এরিয়াগুলোকে কিভাবে অ্যাড্রেস করব, এবং রেসপন্সিবল লোকগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে ফিক্স করার চেষ্টা করা হচ্ছে। আমি একটু আলোচনা করতে চাই, চ্যালেঞ্জিং সময় বারবার এই আলাপটা আসছে। আপনার বিভাগেও সারা দেশে আসলে ঘটেছে, বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে একটি মানে বঞ্চিত একটি গোষ্ঠী যারা নিজেদেরকে দীর্ঘ সময় বঞ্চনার শিকার হয়েছে দাবি করছেন, বা এর সাথে যারা বঞ্চনা হয়নি তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে, আপনিও নিশ্চয়ই এখানে যোগদানের পর এই সকল আপনার দপ্তরের অনেক কর্মকর্তা কর্মচারী বা যারা রয়েছেন তাদের নানাবিধ দাবি দাবার মুখে তোপের মুখে পড়েছেন। আমরা দেখেছি যে প্রকাশ্যেও অনেকে মিছিল করেছে, কেউ সমাবেশ করেছে, কেউ গেটে করেছে। যে এই ধরনের এই যে দাবি, এই দাবির স্রোত, এটা আপনাদের যেই কাজের গতি, এই গতিকে ব্যাহত করছে না, বা এগুলো আপনারা আসলে কিভাবে সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাবেন? ধন্যবাদ। আসলে আমি জয়েন করার পরে আমার যে সহকর্মীরা বঞ্চিত হয়েছেন মর্মে যাদের একটা দাবি আছে, এরা কিন্তু একদম ফর্মালি আমার সাথে কলন করেছে। আই ওয়াজ নট গেট আউট বেসিক্যালি। তারা অসম্ভব সহনশীলতার পরিচয় দিয়েছে, নতুন সচিবের কাছে তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেছে, এবং আমি একেবারে সহানুভূতির সাথে তাদের কথাগুলো শুনেছি। এবং আমি বলেছি, বঞ্চনার শিকার সারা বাংলাদেশ হয়েছে। প্রত্যেকটি ডিপার্টমেন্টে, প্রত্যেকটি মিনিস্ট্রিতে, প্রত্যেকটি বিভাগে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, দপ্তর সংস্থা আছে, সে জায়গায় একদল লোককে বেনিফিট দেওয়া হয়েছে আরেক দলকে ডিপ্রাইভ করার বিনিময়ে। ইটস লাইক এ গ্যাম্বলিং বোর্ড। আপনি গ্যাম্বলিং বোর্ডে 5 জন যখন গ্যাম্বল করে, আসলে আমার এই এক্সাম্পলটা দেওয়া ঠিক হচ্ছে কিনা, তখন একজন জিতবে কিন্তু বাকি 3 জনকে পরাজিত হতে হবে। সুতরাং যিনি অযোগ্য তাকে যদি বেনিফিট দিতে হয়, তাহলে যোগ্যদের, এটা হয়তো এই বিভাগে হয়েছে। এটা আমরা অত্যন্ত সহানুভূতির সাথে দেখছি, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রকৃত বঞ্চিত যারা আছে তাদের এই বঞ্চনার শিকারটা নিরসন করার জন্যই হয়তো সরকার আমাকে এই জায়গায় বসিয়েছে। এবং আমি আশা ব্যক্ত করতে পারি এবং তাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা প্রকৃত জিনিসটাকে অ্যানালিসিস করব, এবং প্রকৃতই যারা বঞ্চনার শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে, তারা তাদের হারানো অধিকারকে আবশ্যিকভাবে ফিরে পাবে। ব্যবসায়ীদের একটা প্রসঙ্গ আমরা দেখছি যে একটা সময় চলে যায়, মানে আমরা যদি খোলামেলা আলাপ করি, ক্ষমতার পরিবর্তন, আজকে এক ক্ষমতা আছে, কালকে আরেকজন ক্ষমতা আসবে, এটাই তো গণতান্ত্রিক একটা পদ্ধতি। ক্ষমতার পরিবর্তন আমরা দেখি যে ব্যবসায়িক একটা গোষ্ঠী কাজ করে, আরেকটা ক্ষমতার পালাবদলে আরেক গোষ্ঠী কাজ করে, কিন্তু ব্যবসায়ী তো আসলে ব্যবসায়ী করবে, সেটা ক্ষমতার পালাবদল যেটাই হোক। এর মধ্যে ভালো ব্যবসায়ীরা আছেন, খারাপ ব্যবসায়ীরা আছেন। বিগত সময়ে যারা ব্যবসা করেছে এর ভিতরে খারাপ ব্যবসায়ীরাও আছেন, ভালো ব্যবসায়ীরাও আছেন, যোগ্য ব্যবসায়ীরাও আছেন, এবং যারা দুর্নীতি করেছেন তারাও আছেন। এখন এদেরকে কি আপনারা কি ঢালাওভাবে বিচার বিবেচনা করবেন? ব্যবসায়ী যে আমরা সম্প্রদায় বলি বা গোষ্ঠী বলি বা কমিউনিটি বলি, এরা কিন্তু আসলে অর্থনীতির চাকাটাকে চালানোর মূল চালিকা শক্তি। ইটস নট দি গভর্নমেন্ট। গভর্নমেন্ট হচ্ছে ইজ ইন দি স্টিয়ারিং, ইজ ইন দি ইঞ্জিন, বাট এন্টায়ার ইকোনমির চাকাটা চালায় আসলে ব্যবসায়ীরা। আপনি যদি বাংলাদেশের এখন 465 বিলিয়ন ইউএস ডলারের জিডিপির কথা চিন্তা করেন, এখানে গভর্নমেন্টের কন্ট্রিবিউশন কতটুকু, আর প্রাইভেট সেক্টর বা ব্যবসায়ীরা কতটুকু কন্ট্রিবিউট করছে, জেনারেল মাস ইজ দেয়ার অফকোর্স। কারণ আমরা যদি ফোর্থ সেক্টর অফ ইকোনমিকে দেখি, এখানে আপনি ইন্ডিভিজুয়াল দিয়ে শুরু করছেন, তারপরে পাচ্ছেন ব্যবসায়ী কমিউনিটি, তারপরে পাচ্ছেন গভর্নমেন্ট, আর এটা হচ্ছে ওভারসিজ ফরেন সেক্টর। এই 4টা সেক্টরকে মিলিয়ে কিন্তু আমার ইকোনমি, এখানে ব্যবসার অবদানটা সবচেয়ে বেশি। তো এখানে ভালো মন্দের আসলে মিশ্রণ আছে। এক সময় হয়তো দেখা গেল যে সরকারের স্তুতি করে যে বন্ধ ব্যবসা, যেটা আপনি আগে বলেছেন, বঞ্চনার শিকার যারা হচ্ছে, প্রকৃত ব্যবসায় হয়তো সামনে আসতে পারেনি। ধরো একটা ঠিকাদারি প্রতিষ্ঠানের কথা বলছি, একটা ঠিকাদারি প্রতিষ্ঠানকে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে, তার কিন্তু ওই কাজটা করার কারণে কাজের অভিজ্ঞতা তার স্ট্যাম্পিং হয়ে গেছে। পরের কাজটা করার সময় পূর্বের কাজটা কিন্তু তার অভিজ্ঞতা হিসেবে কাজ করেছে। কিন্তু ওই জায়গায় যদি একজন যোগ্যকে কাজ দেওয়া হতো, অথবা নিউ এন্ট্রেন্ট কিন্তু যোগ্য, তাকে যদি কাজটা দেওয়া হতো, তাহলে তার ওই যে যোগ্য অভিজ্ঞতার বিষয়টি তার পিঠে লেগে থাকতো, এবং পরবর্তীতে তার কাজ পেতে সুবিধা হতো। অসুবিধাটা কোথায় হলো? যিনি অযোগ্য তিনি কাজ পেলেন, তার কাছ থেকে 100% সরকার পেল না। জনগণের কষ্টার্জিত টাকা, যেটা আমার উপদেষ্টা মহোদয় একবার বলেন, এটা আসলে প্রকৃত জায়গায় গেল না। তো এই জন্যই এই সরকার প্রথম থেকে বলেছে যে আসলে সংস্কারের অন্যতম জায়গা হচ্ছে গভর্নেন্সটাকে ফিরিয়ে আনতে হবে।
আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম দিন থেকেই বলছেন যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মধ্যে আমাদের যে জায়গাগুলোতে অ্যাড্রেস করতে হবে তার মধ্যে ব্যবসাটা অন্যতম। এবং তিনি সামাজিক ব্যবসার কথা বলছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের যে চলমান অন্য ব্যবসাগুলো আছে এই জায়গাগুলোতে যাতে যোগ্য লোকগুলো সামনের দিকে আসতে পারে এই ব্যাপারে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ, এবং আইসিটি সেক্টরের যতগুলো বিষয় আছে সেগুলো দেখার জন্য আমার উপদেষ্টা মহোদয় এবং আমি নিশ্চিতভাবে কাজ করে যাব। তার মানে হচ্ছে যারা যোগ্য ব্যবসায়ী তারা আগেও কি ছিলেন বা এখন কি ছিলেন তাদের কাছে আসলে এটা কোনো বিষয় না, তারা সামনের দিকে এবং তাদেরকে আপনারা অপরচুনিটি সুযোগগুলো দিতে চান, যোগ্য এবং যারা কাজ করেছেন। জি একদম। আমি একটু হাইটেক পার্ক প্রকল্প নিয়ে আসি। তথ্য প্রযুক্তি বিভাগের অন্যতম এই প্রকল্প হচ্ছে হাইটেক পার্ক প্রকল্প। আপনারা প্রথমত গাজীপুরে কালিয়াকৈরে একটা হাইটেক পার্ক করেছেন, আপনারা বিপুল অর্থ ব্যয় করেছেন। সেই অর্থ বিপুল, এই অর্থই বললাম যে হাজার হাজার কোটি টাকার প্রকল্প। আপনারা সেই প্রকল্প নিলেন, সেই প্রকল্প শুধু প্রকল্পই আছে, এই প্রকল্পে বিনিয়োগের জায়গা নেই। মানুষ যাদেরকে যেই উদ্দেশ্যে করা হয়েছে বিদেশি বিনিয়োগ আসবে, হাইটেক পার্কে যেই প্রকল্পগুলো করার কথা, যে কাজগুলো করার কথা, যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে তার কিছুই বাস্তবায়িত হয়নি, শুধু টাকা খরচ হয়েছে। যে দুটি কোম্পানির কথা বারবার ঘুরে আসছে যে যাদেরকে ব্রিটিশ ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে, সামিট এবং ফাইবার অ্যাটমের যে কাজ, তারা এখন পর্যন্ত কাজ করে নাই। আপনারা কি আসলে মানে আইসিটি বিভাগ মানে তাদের কথা মতো চলেছে, না আইসিটি বিভাগের কথা মতো তারা চলেছে? ধন্যবাদ। আসলে লিগেসিকে আমরা যদি ডোন্ট লুক ব্যাক দি পাস্ট যে কথাটা বললাম, কিন্তু ব্যুরোক্রেসি একটা সিস্টেম যেটা আমি কিন্তু আমার পূর্বসূরিকে ডিসোন করার সুযোগ নাই। মানে হচ্ছে যে আমি এখানে বলবো, এখানে বসেছি 15 সেপ্টেম্বর থেকে, ইট ডাজন্ট মিন যে 14 সেপ্টেম্বর পর্যন্ত যে কাজগুলো হয়েছে এর দায়িত্ব আমি নিব না, অবশ্যই নিতে হবে। এই জন্য এটা সিভিল ব্যুরোক্রেসি। আমি দায়িত্ব নিয়ে বলছি যে আসলে ইতিপূর্বে হাইটেক পার্কের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল, নেটওয়ার্ক অপারেটর শুড নট গো ফর দি ডেভেলপমেন্ট। আপনি যে দুটা প্রতিষ্ঠানের নাম বলেছেন তারা কিন্তু নেটওয়ার্ক অপারেটর, একদম, বাট দে ওয়ার গিভেন দ্য রেসপন্সিবিলিটি অফ দি ডেভেলপমেন্ট। সুতরাং যার যেটা কাজ নয় আপনি তাকে দিয়ে সে কাজটা যদি করাতে যান এরকম হবে। আপনি ধরেন একটা ছাগল অনেক বড় যদি হয়, তাকে যদি বলেন এই বড় ছাগলটা দিয়ে আমি আজকে হাল চাষ করবো, দ্যাট ইজ নট পসিবল। একদম, অনেক বড় একটা ছাগলকে দিয়ে আপনি হাল চাষ এভাবে করাতে পারবেন না। সুতরাং যার কাজ যেটা নয় সেটা দিয়ে করতে পারবেন না। আমি তাদের অন্য কাজের প্রতি রেসপেক্ট রেখেই বলছি, যে তাদের এই এরিয়াটাতে কনসেন্ট্রেট করানোটা আসলে যারা কাজটা দিয়েছে দায়িত্বটা কিন্তু তাদেরই। সুতরাং আমরা চেষ্টা করছি এগুলোকে আইডেন্টিফাই করা। আমি আগেই বলেছি কিছু কাজ আমরা স্টেগনেন্ট করে দিয়েছি, করে আমরা এখন দেখতে ডিগ আউট করার চেষ্টা করছি যে আসলে এটা কিভাবে হলো এবং কিভাবে এগুলো হাইটেক পার্কের যে কনসেপ্টটি, এই কনসেপ্টটি কিন্তু চমৎকার কনসেপ্ট। একদম, এখানে ড্রয়িং দ্য অ্যাটেনশন অ্যান্ড অ্যাট্রাকশন অফ দি ফরেন ইনভেস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি, যেটা আমার ইনফরমেশন সুপার হাইওয়ের মুভমেন্টটাকে আরো স্মুথ করবে, এই জায়গাটাতে আমরা অ্যাড্রেস করছি। এবং কিভাবে এখন থেকে অনওয়ার্ড যারা প্রকৃতই কাজ করতে পারবে তাদেরকে দিয়ে কাজগুলো করানো এবং রিয়েল আউটপুটটা যেটা আমার এই সরকারকে কন্ট্রিবিউট করতে পারবে সেদিকে আমি অ্যাড্রেস করা। ধন্যবাদ। আমি এবার একটু আসি হাইটেক পার্কেরই আসলে কিছু ছোট ছোট জায়গায় বলি, অল্প করে আমরা শেষ করব। হাইটেক পার্কে আপনি ডাটা সেন্টার করেছেন। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে ন্যাশনাল ডাটা সেন্টার, যেটা 4 টায়ার ডাটা সেন্টার আমরা বলছি। এই ডাটা সেন্টারে করার উদ্দেশ্য ছিল বাংলাদেশের সরকারি যে ডাটা নথি, প্রথমত এইসব জনগণের এই মানে খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনি সেখানে রাখবেন। 1600 কোটি টাকা ব্যয় এই ডাটা সেন্টার আপনি করছেন, সেখানে আপনি আজ পর্যন্ত কোনো ডাটা রাখতে পারেননি। তাহলে ডাটা সেন্টার কেন? সেই ডাটা আমি আপনাকে একটা তথ্য দিই। এই প্রতিবেদনটা আমি টেক শহরে করেছিলাম যে বাংলাদেশের আপনার যে সরকারি নথি, যে নথি দিয়ে আপনি মানে দেশের কাজ করছেন, মানে আপনার সিস্টেম আপনি পরিচালনা করছেন, এই নথি কিন্তু আপনার বাংলাদেশে নাই, এই নথি হচ্ছে সিঙ্গাপুরে। আপনি এই যে ডাটা সেন্টার তাহলে কেন করলেন? আমার সবচেয়ে বড় প্রশ্ন যে আপনি যদি সিঙ্গাপুরে রাখতেন, আরেকটি কোম্পানিকে যদি ডাটা দেওয়ার জন্য ব্যবস্থা করতেন, তাহলে কেন রাখবেন? আপনি এখন এটা আমি যেটা খোঁজ নিয়েছি, আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ করে দিতে পারবো। এই ডাটা সেন্টার এখন ওরাকলকে, যেটা সিঙ্গাপুরে যেখানে ক্লাউডে বাংলাদেশের এই ডাটা নথি আছে সেখানেও পেমেন্ট করছে, আবার এখানে যারা সার্ভার বসিয়েছে এখানেও পেমেন্ট করছে। সরকার দুই জায়গায় একই কারণে টাকা ঢালছে। আপনি এটা কিভাবে সমাধান করবেন?
আসলে আপনি বোধহয় বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের কথাটা বলছিলেন, আমাদের কালিয়াকৈরে যে ইয়াটি আছে, হাবটি আছে। আমরা আসলে আপনি সঠিক বলেছেন, যদি আমার ক্যাপাবিলিটি লোকালি না থাকে তাহলে তো আমার বাইরে রাখতে হবে। ক্লাউড আপনার বিষয়টার সম্পর্কে আপনারা জানেন। সো ওরাকল যে কাজটা করেছে, এখন আমরা উই আর ট্রান্সফর্মিং ইট ব্যাক। এটা এখন আমরা চলমান আছে। তো এটাকে আমরা খুব দ্রুততার সাথে নিয়ে আসার চেষ্টা করছি। আসলে আমার রিসোর্স যদি থাকে, রিসোর্স যদি ইউটিলাইজ না করি, তাহলে একদিকে ইনস্টলেশন এন্ড এস্টাবলিশমেন্টের একটা খরচের জায়গা আছে, আর একটা খরচ বাইরে আছে। সো ওয়াই শুড আই গো ফর দি ডুপ্লিকেশন? এটা একটা বড় জায়গা আপনি বলেছেন, এটা আমরা আমাদের নজরদারিতে এসছে, এবং এটাকে আমরা অ্যাড্রেস করে কিভাবে আমরা দ্রুততার সাথে আমাদের এইটাকে বেস্ট ইউটিলাইজ করতে পারি। এবং এখানে আরো কিছু কথাবার্তা আছে, এটা হয়তো আপনি জানবেন। সেটা হচ্ছে যে আমাদের এনডিসি যেটা আছে, ন্যাশনাল ডেটা সেন্টার, এখানকার খরচ এবং ওই ডেটা সেন্টারের খরচের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা এটাও অ্যাড্রেস করছি এবং আইডেন্টিফাই করার চেষ্টা করছি কেন এই বাড়তি খরচটি, যেখানে আমাকে স্পেস যেটা আমি এখানে পেলে যদি পাই আমি 5 টাকায়, এটা কেন আমি 20 টাকা ওই জায়গায় থেকে কয়েক গুণ টাকা কেন নিতে হবে? এবং বাংলাদেশের বিভিন্ন এজেন্সি কিন্তু তার ক্লায়েন্ট, সুতরাং খরচটা এন্ড অফ দ্য ডে অফ দি গভর্নমেন্ট। সুতরাং এই জিনিসগুলো যাতে আমরা ক্লোজ করে নিয়ে আসতে পারি, সেই দিকেও কিন্তু আমরা নজরদারি দিয়েছি। এবং আমার দৃঢ় বিশ্বাস এখানে আমরা একটা পয়েন্ট অফ ইন্ডিফারেন্স অবশ্যই আসতে পারবো, কারণ আমরা ন্যাশনাল ডেটা সেন্টারের এখন ক্যাপাসিটি আমার প্রায় 100% ইউটিলাইজড। সেজন্য আমার এই জায়গায় যেহেতু আর স্পেস অগমেন্ট করার সুযোগ ওইভাবে নাই, আমার ওটাকে ব্যবহার করতে হবে। এবং এটা ব্যবহার করার জন্য করতে দেওয়া হয়নি আসলে, কারণ হচ্ছে আপনি 2000, আমি একটু অ্যাড করি আপনাকে, 2019-এ আপনি ডাটা সেন্টার ওপেন করলেন, আপনি 21-এ গিয়ে আপনি বললেন যে আপনার ক্যাপাসিটি নাই। আপনি এত টাকা খরচ করে মাত্র এই 2 বছরের জন্য আপনি এত স্মল স্প্যানের জন্য করা। আর আপনি আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ডেটার একটা অন্যতম প্রধান বিষয় হচ্ছে ডেটা সিকিউরিটি। এটা যদি আমার হাতে না থাকে, ইফ ইট ইজ উইথ দি হ্যান্ড অফ দি সাম আদার এন্টিটিস, তাহলে আমি কিন্তু আই এম অ্যাট স্টেক। তারপর রাষ্ট্রের ডাটা তো যেটা আমরা সারা বিশ্বব্যাপী দেখছি যে হ্যাকিং হচ্ছে, এই জিনিসগুলো স্টপ করে দেওয়া হচ্ছে। এবং আপনি সেন্ট্রাল ব্যাংকের মতো জায়গার আপনার ইনফরমেশনও কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে যদি আমি এইরকম অন্যের হাতে দিয়ে দিই। এটা তো আমি আপনি যদি পাঞ্জাবের পকেটে মানি ব্যাগ রেখে নীলক্ষেতে ঘোরাঘুরি করেন, এসেন্সিয়ালি আপনি পকেটেটা মানি ব্যাগ রাখলেন না, আপনি পকেট মায়ের হাতেই দিয়ে দিলেন। কিছু একই ধরনের প্রকল্প নেওয়া হচ্ছে প্যারালালি। ধরেন আপনি যে কাজটি এখন করছেন, সেই কাজটি আরেকটা নাম দিয়ে একই প্রকল্প, এবং অনেক বড় বড় বাজেটের। আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, ডুপ্লিকেশন ট্রিপ্লিকেশন হয়েছে। একটা কাজ হয়তো হয়ে গেছে, আবার এই কাজটি করা। আমরা যেমন ধরেন একটা প্রজেক্ট শেষ হওয়ার পরে মেইনটেনেন্স এন্ড অপারেশন একটা কাজ থাকে, সেটা হতে পারে, কিন্তু অ্যালাইনমেন্টটার খুব অভাব ছিল। অর্থাৎ একটা কাজ করতে আপনি যদি 10 টাকা ব্যয় করলে কাজটা হয়ে যায়, আপনি দেখা গেল 10 টাকা ব্যয় করে কাজ করেছেন একই কাজ, এসেনশিয়ালি ফর দি ক্যাপিটাল ফ্লাইট, অর্থাৎ এই টাকাগুলোকে ভিন্ন ভিন্ন হাতে এবং ভিন্ন খাতে দেওয়ার জন্যই আসলে এই কাজগুলো করা হয়েছে। ইনফ্যাক্ট এই কাজগুলো আমরা কনসালটেন্ট নির্ভরতা আমাদের থাকবে যতদিন পর্যন্ত আমাদের ক্যাপাসিটি বিল্ড না হয়, কিন্তু আসলে আমরা কাদেরকে কাজ দিচ্ছি, কোন কোন লোকগুলো কাজ করছে, এটা আবারও বলছি যে ট্যাক্স পেয়ার্স মানি, ইভেন ইফ ইট ইজ এ ডেভেলপমেন্ট পার্টনার সাইড, তারপরেও তো এই যে আমার অ্যালাইনমেন্টটা হলো না। যেমন ধরেন কখনো কখনো যদি কম্পোনেন্ট ওয়াইজ হয়, যে ধর এই প্রজেক্টটা পুরোটা হয়েছে কিন্তু একটা কম্পোনেন্ট বাদ পড়েছে, হয়তো ভিন্ন নামে এই কম্পোনেন্টটা হতে পারে, কিন্তু এইটাকে পুরোপুরি রেপ্লিকেট করার তো কোনো মানে হয় না। মানে হচ্ছে 1 টাকার কাজ আপনি 3 টাকায় করলেন, এর বাইরে আরো অনেক কথা আছে, বারবার করলেন। এবং এর বাইরে আরো কথা আছে, যে কথাগুলো মানে হচ্ছে যে আপনি আসলে যেটা হয়তো 5 টাকায় করতে পারতেন, ওই প্রকল্পের ভিতরে হয়তো 20 টাকায় করেছেন, অথবা কাজ হয়নি। আপনি হয়তো দেখা গেল যে এরকম, আমি নিশ্চিত করে বলছি না, যতটুকু আমি একটা গ্লিম সুইট করেছি জিনিসগুলো, ওদেরকে আমরা দেখতে পেলাম যে ধরা যাক আমি একটা স্টাডি ট্যুর, একটা এক্সাম্পল দিয়ে বলছি, স্টাডি ট্যুরটা আমরা কেন করি? আমার এখানে ক্যাপাসিটি বিল্ডিং এর শর্টেজ আছে, অথবা আমার ক্যাপাসিটি বিল্ডিং এর একটা পার্ট হিসেবে আই উইল বি সেন্ডিং মাই পিপল অ্যাব্রড টু গো ফর দ্য অগমেন্টিং দেয়ার নলেজ। কিন্তু ঘটনাটা যদি এরকম ঘটে, ইটস এ প্লেজার ট্রিপ, তাহলে হলো না। তার মানে হচ্ছে এই খাতে, এই পার্টিকুলার এভিনিউতে যে টাকাগুলো আপনি ব্যয় করার কথা, অথবা ধরেন আপনি লোকাল ট্রেনিং এর কথাই বললেন, এই লোকাল ট্রেনিংটা কি শুধু দায়সারা গোছের ট্রেনিং, নাকি টাস্ক ওরিয়েন্টেড টার্গেট বেসড ট্রেনিং? এই জিনিসগুলো আসলে হয়নি, এগুলো আমরা কিছুটা হলো আইডেন্টিফাই করতে পেরেছি। আইডিয়া প্রকল্প নিয়ে আমরা আসি, যে আপনার আইডিয়া প্রকল্পে
আইডিয়া প্রকল্পের মতো যে ইস্যু আবার এখানে রিপিটিশন। আইডিয়া প্রকল্পের যে জিনিস আপনি করছেন যে এন্টারপ্রেনার তৈরি করবেন, এই করবেন, আপনি আরেকটা প্রজেক্ট নিয়েছেন সেম, আরো আমি দুটা প্রজেক্ট দেখলাম এখানে আছে। এখানে আমি আপনাকে আপনার সমাপ্ত যে প্রকল্প আপনি জানেন, আপনার এগুলো নখদর্পণী অর্থের মধ্যে যেন 22টি আছে, হচ্ছে এখনো 21টি চলমান। আপনার সমস্ত সমাপ্ত প্রকল্পগুলো আমি দেখেছি, সেখানে অনেক প্রজেক্ট অনেক প্রকল্প, এগুলো তো কর্মসূচি, অনেক প্রকল্প আমি দেখেছি যেগুলো হচ্ছে একই কাজ আবার করা হয়েছে। প্রসঙ্গটা আবার এই কারণে আনছে যে আপনার আইডিয়া আছে, আইডিয়া প্রকল্পের একটা ইস্যু আছে, তারপর আপনি সফটওয়্যার টেস্টিং একটা আপনার অথরিটি আছে, অনেক টাকা ব্যয় এখানে হয়। আপনি আজ পর্যন্ত কোন সফটওয়্যার টেস্টিং করেছেন? ধন্যবাদ। আসলে আমি আবারও বলছি যে আসলে ব্যুরোক্রেসিতে প্রিভিয়াস এরাকে আমি ডিসওন করার কোনো সুযোগ নেই। এটা আপনাদের যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো নিশ্চিতভাবে আপনারা জেনেই কথাগুলো বলছেন। সাংবাদিকতার অন্যতম মহান বিষয় আপনি অফকোর্স প্রুফ বেসড কথা বলেন। তো এটা যদি না হয়ে থাকে, আমি এখনো বলছি, তো এটা ইটস এ রিয়েল গ্যাপ। এই গ্যাপটি আমরা হিল করার জন্য যদি দেখা যায় যে টেস্ট করার মতো পর্যাপ্ত যোগ্যতা আমার নাই, তাহলে কিন্তু আমি দরকারই নেই। আমি যদি দেখি যে প্রাইভেট সেক্টর এই কাজগুলো করার পর্যাপ্ত সুযোগ তাদের মধ্যে আছে, why should I go for a project like that, যেখানে আমি প্রাইভেট সেক্টরকে দিয়ে এই কাজগুলো হয়তো ইকুয়াল খরচে করতে পারবো। এসেনশিয়ালি ফর নট এমপ্লয়িং পিপল আমার আসলে এই কাজগুলো করার দরকার নেই। আইডিয়ার কথা বলেছেন, আইডিয়ার কাজ প্রকল্পের ইটস লাইক এ ক্লোজ প্রজেক্ট নাও, এবং এই প্রকল্পে আমরা চেষ্টা করছি সরকারের অন্য কিছু এন্টিটি আছে এগুলোর সাথে ট্যাগ করে দেওয়ার, আলাদাভাবে এই প্রকল্পটাকে চলমান না রেখে, যদি সময়ও থাকে তারপরে এটাকে চলমান না রেখে অন্য যে অ্যাক্টিভিটিসগুলো সরকারের আছে এগুলোর সাথে ট্যাগ করে দেওয়ার। সুতরাং এই যে বিষয়গুলো আপনি হাইলাইট করলেন, নিশ্চিতভাবে এগুলো আমাদের নজরে এসছে এবং এগুলোকে আমরা লিস্ট আউট করেছি। এগুলোর জন্য কিছু বিষয় তো একেবারে ইনভেস্টিগেশন চলছে এবং এগুলো রিপোর্ট পাওয়া মাত্রই আমরা উইল টেক অ্যাকশন। কিন্তু আমরা বসে থাকার সময় নেই, উইল টেক ভেরি কুইক অ্যাকশন। আমি একদম শেষ করব, সর্বশেষ দুটি ইস্যু দিই। ফ্রিল্যান্সিং ইস্যু আমরা দেখলাম যে আমাদের সম্মানিত ডাক ও টেলিযোগ বিভাগের যিনি উপদেষ্টা আছেন, উনি ফ্রিল্যান্সিংকে একটি আইডেন্টিটি দেওয়ার কথা বলেছেন। আমরা দেখলাম ঘোষণা দিয়েছেন যেটা যেন একটা এই পেশাটাকে বা এই খাতটাকে যেন একটি প্রাতিষ্ঠানিকরণ যেটা বলতেছেন সেটা তিনি করবেন। তো এটা বিগত সময় ধরে আমরা সবসময় এই ঘোষণাটা দেখছি, কিভাবে একটা আইডি কার্ড বানানো হলো, আইডি কার্ড বানানো হয়েছে, আসলে ফ্রিল্যান্সাররা এটা দিয়ে কি উপকার হয়েছে আমরা জানি না, এবং আমরা শুনি যে আসলে এটা শুধু একটা আইডি কার্ড, এটা দিয়ে কোনো সুবিধা ফ্রিল্যান্সাররা পান না। এই যে প্রাতিষ্ঠানিক একটা পরিচয় আপনারা দেবেন বলছেন, এটা কি শীঘ্রই দেবেন না এটা শুধু বলার জন্য বললেন? না, এটা আসলে আমাদের সম্মানীয় উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম, তিনি আসলে একজন সুযোগ্য ব্যক্তিত্ব। তিনি যে প্ল্যানগুলো করেন এবং একেবারে টার্গেট বেস প্ল্যানগুলো করেন, এবং তিনি যে কথাটা বলেন সেটা মিন করে বলেন। এটা আমি গত যে কদিন ওনার সাথে কাজ করছি, প্রজন্মের আসলে এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এক্স্যাক্টলি। অর্থাৎ আমি কোনো যেটা আমি পারবো না এরকম কোনো আশা আমি দেব না, এটাই হচ্ছে তার অন্যতম প্রধান ফিলসফি, এবং এটা তিনি প্রমাণ করে ছেড়েছেন বিভিন্ন জায়গায়। এবং এর অন্যতম প্রধান যে বিষয়টি ফ্রিল্যান্সিং এর ব্যাপারটি তিনি যেটা বলেছেন, নিশ্চিতভাবে দে উইল ডেফিনেটলি বি আইডেন্টিফাইড, এবং এটাকে প্রাতিষ্ঠানিক রূপ, এটাকে ইনস্টিটিউশনালাইজেশন বলছি আমরা, এটা দেওয়ার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি, এবং ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়টিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। তার মানে এটা শুধু প্রতিশ্রুতি না, এটা আপনারা বাস্তবায়ন করে নিশ্চিতভাবে। এই যে আপনার এই বিল্ডিং এর এতগুলো দপ্তর, আপনার এই বিল্ডিং এর বাইরে অনেকগুলো দপ্তর আছে, আমি আপনাকে স্টার্টআপ লিমিটেড, A2I, টাটা সেন্টার, সাইবার নিরাপত্তা এজেন্সি, আপনার সাইবার নিরাপত্তা এজেন্সি থেকে কি করেছেন? আমরা এত সাইবার ইনসিডেন্ট দেখেছি বাংলাদেশে, আপনার এজেন্সির কি কাজ? স্পেসিফিক কোনো কাজের কথা যদি আপনি বলেন, জিজ্ঞাসা করেন, তারা বলতে পারবে না। কিছু মাঝে মাঝে কিছু অ্যাওয়ারনেস দেয়, কিন্তু একটা জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির কাজ শুধু অ্যাওয়ারনেস না, তারা আমাদেরকে প্রোটেক্ট করার কাজ, প্রোটেক্ট করবে এবং কিছু রেজাল্ট দিতে হবে। তো এটা একটা। তারপরে ইলেকট্রনিক স্বাক্ষর প্রদানকারী যে নিয়ন্ত্রকের কার্যালয়, আমরা এই লিমিটেড অনেক প্রকল্প দেখেছি যে আপনাদের এই যে মেইল, সরকারি বিভিন্ন আদান প্রদান করার জন্য বিভিন্ন অ্যাপ তৈরি করা, এইসব বিসিসি নিয়ে অনেকগুলো বড় প্রশ্ন আছে। বিসিসির যেমন অনেকগুলো প্রকল্প আছে যেগুলো নিয়ে আসলে অনেক প্রশ্ন তোলা যায়, এই প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে, এবং এই বিসিসি আসলে কতটুকু কার্যকরী ভূমিকা পালন করছে।
আপনারা এই যে সার্বিক, আমার সর্বশেষ প্রশ্ন, যে আপনার কাছে অনেক চ্যালেঞ্জ, এই যে সার্বিক পরিবর্তন, এই পরিবর্তনের ভার আসলে অনেক বড়, মানে আপনারা ভেঙে পড়বেন না তো? নিশ্চিতভাবে নয়, আমরা আশাবাদী। আশাবাদী মানে আশার জন্য আশা নয়, আমরা কিছু ভিত্তির উপর দাঁড়িয়ে বলছি আমরা আশাবাদী। এক নম্বর হচ্ছে আমার যে জনশক্তি আছে, এই জনশক্তিটাকে আসলে সুন্দরভাবে পরিচালনা করা হয় নাই। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, হাইটেক পার্ক এবং ডিওআইসিতে সুযোগ্য 3 জন নেতৃত্ব আনা হয়েছে এবং তারা তাদের সিভিল সার্ভিস তাদের প্রতিভার স্বাক্ষর ইতিপূর্বে রেখেছেন, যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তারা আসার পরপরই আমার সাথে টাইম অ্যান্ড এগেইন বসে যে প্ল্যানসগুলো করছেন, এই প্ল্যানসগুলো দেখে বোঝা যায় খুব অল্প সময়ের মধ্যে রেজাল্ট পাওয়া যাবে। আরেকটা কথা আপনি বলেছেন যে ট্রেনিং এর বিষয়, যে বিষয়টি ক্যাপাসিটি বিল্ডিং, এটা আমার প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য অন্যতম প্রধান টার্গেট। ক্যাপাসিটি বিল্ডিং যদি প্রপারলি করা না যায়, নিচে যে শ্যাবি অবস্থায় আপনি যে ঘরটিকে দেখছেন, এটি এই অবস্থা থাকবে না। এটাকে ধরেন আজকাল ট্রেনিং এর বিষয়টা হচ্ছে এরকম যে ট্রেনিংগুলোর জন্য আপনার আসলে ফিজিক্যালি উপস্থিত থাকার দরকার নেই, নিজ কার্যালয়ে বসেও ট্রেনিং করা যায়। কিন্তু একটা সেন্টার পয়েন্ট যদি থাকে, এটা ট্রেনিং সেন্টারের মধ্যে যদি না হয়, তাহলে এটার প্রতি অ্যাটেনশন বা অ্যাট্রাকশনটা যারা ট্রেনিং তাদের থাকবে না। সেজন্য এদিকেও আমাদের নজরদারি করতে হবে। আর সর্বশেষে আপনি যে বলেছেন, আমার যে দপ্তর সংস্থাগুলো আছে, একই সাথে চলমান কুষ্টি প্রকল্প আছে, প্রত্যেকটির কাছ থেকে আমরা কিছু না কিছু আউটপুট খুব অল্প সময়ের মধ্যে দেখাতে পারবো আশা করছি। এবং আমরা একটা হিউজ চ্যালেঞ্জ, কিন্তু নিশ্চিতভাবে আমরা ভেঙে পড়ার জাতি নই। আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যেভাবে এগিয়ে গিয়েছিলাম, আমরা জুলাই আগস্ট 2024-এর বিপ্লবে যেভাবে আমরা একটি জগত্তল পাথরকে অপসারণ করেছি, একইভাবে আমরা হয়তো এটাকে শোল্ডার করব এবং আপনাকে নিশ্চয়তা দিতে পারি আমরা ভেঙে পড়ব না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের জন্য শুভকামনা। আমরা আশা করি আপনারা সফল হবেন। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকবেন।